সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সাথে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো জুলের সূত্র। তো আমরা জানি জুলের সূত্র মূলত তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। আগের লেসনে আমরা যেটা বলেছিলাম যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে তখন তা এই তড়িৎ প্রবাহের কারণে কিছু তাপ উৎপন্ন হবে। ধরো এই একটা পরিবাহক, এর মধ্য দিয়ে কি যাচ্ছে, আই যাচ্ছে, এটা রুট। হ্যাঁ, তাহলে কোনো একটা পরিবাহকের মধ্য দিয়ে যখন তড়িৎ যাবে তখন কি হবে, তড়িৎ যাবে তখন তাপের উৎপন্ন হয়। এই তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া নিয়ে ইংরেজ বিজ্ঞানী জে.পি. জুল 1841 সালে তিনটি সূত্র প্রদান করেন। এই তিনটি সূত্রই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে জুলের সূত্র নামে পরিচিত। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম সূত্র যেটা, এটাকে প্রবাহের সূত্র বলা হয়। এখানে উনি বলেছেন যে H is proportional to I square, যে ক্ষেত্রে রোধ, এই পরিবাহকের রোধ এবং টাইম যদি কনস্ট্যান্ট রাখি তাহলে পরিবাহকের মধ্য দিয়ে আই প্রবাহের ফলে, তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে এটা হবে প্রবাহের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা H1/I1 স্কয়ার ইকুয়াল টু H2 স্কয়ার বাই I2 স্কয়ার এটা লিখতে পারি। দ্বিতীয় সূত্র হলো রোধের সূত্র। এখানে আমরা বলি H is proportional to R, যেখানে T ও I কি হবে, কনস্ট্যান্ট হবে, টাইম এবং প্রবাহ কনস্ট্যান্ট হবে। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি H1/R1 ইকুয়াল টু H2/R2। অনুরূপভাবে থার্ড সূত্র যেটা, এটা সময়ের সূত্র, তার মানে H is proportional to T। হ্যাঁ, এখানে R এবং I কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখানে লেখা যাবে H1/T1 H2/T2। এই যে তিনটা সূত্রকে একসাথে যদি আমরা সমন্বয় করি, H is proportional to I square RT আমরা লিখতে পারি। ঠিক আছে? তার মানে H equal to I square RT কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে RT কনস্ট্যান্ট, এটা জুলে চলে আসবে। তাপ যখন আমরা জুলে করব, ঠিক আছে, তাহলে কনস্ট্যান্টের মান তখন 1 হবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ গেলে পরে সেখানে হিট উৎপন্ন হয়। এই উৎপন্ন হিট কার উপর ডিপেন্ড করে? প্রথমত হলো প্রবাহের উপর নির্ভর করে। যত বেশি তড়িৎ প্রবাহিত হবে তত বেশি তাপ হবে, যত বেশি রোধ হবে তত বেশি তাপ হবে, তারপরে যত বেশি টাইম লাগবে তত বেশি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, তড়িৎ প্রবাহের এই তাপীয় সূত্রগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই যে আমরা ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার, ওগুলা কিন্তু তৈরি হয়েছে। কারণ ওগুলোর ভিতরে কি থাকে, প্রচুর রোধ থাকে। তাহলে রোধ যত বেশি থাকে, প্রবাহ আমরা দিচ্ছি, তার মানে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন তো হচ্ছেই, রোধের কারণেও তাপ উৎপন্ন হচ্ছে, টাইম বেশি হলেও তাপ উৎপন্ন হয়। আর এই তাপকে আমরা কাজে লাগিয়ে, ইস্ত্রি আমরা আমাদের ব্যবহারিক কাজে ব্যবহার করি, হিটার আমাদের কাজে ব্যবহার করি। তো হ্যাঁ, তো এই সূত্রগুলারই কিন্তু অ্যাপ্লিকেশন এগুলা। আচ্ছা, তো এই যে জুলের সূত্র, এই সূত্রগুলোর আবার পরীক্ষামূলক প্রমাণ জুল করেছেন। সেক্ষেত্রে উনি ক্যালোরিমিটার সাহায্যে এই সূত্র আমরা ব্যবহার করেছেন। কোনো এক লেকচারে হয়তো আমরা এটা নিয়েও আলোচনা করব। এখন আমরা আলাপ করি যে তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি নিয়ে। যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যখন কারেন্ট যাওয়া মানে হলো চার্জ যাওয়া মানে ইলেকট্রন যাওয়া। ইলেকট্রন যে গড় বেগে প্রবাহিত হয়, ওই ভেলোসিটিটাকেই বলা হয় তার ড্রিফট ভেলোসিটি। ওকে, তাহলে এই ভেলোসিটি কত হতে পারে এটা আমরা একটু ক্যালকুলেট করব। আচ্ছা, তো আমরা বলছিলাম যেটা ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ সম্পর্কে। এটা যদি আমরা একটা পরিবাহক চিন্তা করি, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, তার দৈর্ঘ্য হলো l, এর মধ্য দিয়ে যে ইলেকট্রন যাচ্ছে এটা v বেগে এবং t সময়ে। আমরা যেহেতু জানি I সমান q/t, তাহলে এখানে টোটাল চার্জ কত হবে? আমরা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয়, লেন্থ যদি l হয়, তাহলে তার আয়তন কত হবে? আয়তন v সমান হবে al। ঠিক আছে? আমরা যদি বলি একক আয়তনে n সংখ্যক অণু ও n সংখ্যক চার্জ থাকবে, তাহলে এতটুকু আয়তনে কতটুকু চার্জ থাকবে আমরা n দ্বারা গুণ করে দিব। এবং আমরা যদি বলি প্রতি একক আয়তনে চার্জ যেটা থাকে এটা q পরিমাণ, তাহলে q পরিমাণ, তাহলে মোট চার্জের পরিমাণ কত হবে?
এই যে এন এ এল কিউ হবে, ঠিক আছে। আচ্ছা, এল হলো তার আয়তন, আর এন হলো প্রতি একক আয়তনে চার্জ সংখ্যা, আর প্রত্যেকটা চার্জকে আমরা যদি কিউ দ্বারা প্রকাশ করি তাহলে এন এ এল কিউ বাই টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরের লাইনে আমরা কি লিখবো, এন এ এল বাই টি। এল বাই টি কে আমরা বা এস বাই টি সমান আমরা কি জানি, বি লিখে ফেললাম, আর কিউ তো ঠিক আছে, এটা হলো আই, এটা হলো আই এর ইকুয়েশন। তাহলে আমরা যে কারণ ইলেকট্রন, এই ক্ষেত্রে যে পরিমাণ কারেন্ট পাওয়া যাচ্ছে, কারেন্টের রাশিমালা হলো এত, এবং এই কারেন্টের ভেলোসিটি কত, বি সমান আই বাই এন এ কিউ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আই সমান, আচ্ছা এটা পরে আলাপ করছি। এরপরে দেখো প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বকে আমরা বলি কারেন্ট ডেনসিটি। ঘনত্ব তো আমরা নিশ্চয়ই বুঝি যে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ কারেন্ট থাকবে তাই হলো তার কারেন্ট ঘনত্ব। তার মানে এটাকে এ দ্বারা ভাগ এ দ্বারা আমরা আই কে এ দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে। আই কে যদি এ দ্বারা ভাগ করি, আই এর একক হবে অ্যাম্পিয়ার আর এটার একক হবে মিটার স্কয়ার। এটাকে আই কে যদি এ দ্বারা ভাগ করি এন কিউবি থাকবে, এটা হলো জে সমান। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা ওই আই যদি বলি তাহলে দেখো একটা কথা, আই সমান আবার বলা যায় জে এ। হ্যাঁ, জে যদি ভেক্টর হয় আর এ কে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তাহলে এটাকে আমরা যদি ডি এ বলি তখন ইন্টিগ্রেশন। তার মানে বোঝা যাচ্ছে প্রবাহ ঘনত্ব যেটা, এটা কিন্তু ভেক্টর রাশি। একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে প্রবাহ ঘনত্ব কিন্তু ভেক্টর রাশি, আবার প্রবাহ কিন্তু স্কেলার রাশি। হ্যাঁ, তো আমরা অনেক সময় বলতে পারি যে প্রবাহ যার দিক আছে সেই ভেক্টর রাশি, কিন্তু প্রবাহের ক্ষেত্রে এক্সেপশন, যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে প্রবাহ হলো প্রবাহের দিক আছে, তারপরেও সে কি হয়েছে, স্কেলার রাশি হয়েছে। ওকে, আর প্রবাহ ঘনত্ব যেটা, এটা কিন্তু ভেক্টর রাশি। তো দুটো ভেক্টর রাশির ডট গুণফল কি হয়ে যায়, স্কেলার হয়ে যায়। এই জায়গায় আমরা আই কে কি বলতে পারি, স্কেলার বলতে পারি।